হ্যালো স্টুডেন্টস, হ্যালো অ্যালকেনের এলিমিনেশন রিয়াকশন আমরা আগের দিন শুরু করেছিলাম। E1 এবং E2 এর একটা কম্প্যারেটিভ আলোচনা করেছিলাম। আজকে আমরা করব প্রবলেম সলভিং, অর্থাৎ অনেক এক্সাম্পলস। তো প্রথমে লিখছি, দেখো হেডিংটা আছে এলিমিনেশন রিয়াকশনস অফ অ্যালকিল হ্যালাইডস অ্যান্ড প্রবলেম সলভিং। প্রথমে আমরা শুরু করছি E1 রিয়াকশন দিয়ে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড মেজর E1 প্রোডাক্ট ইন দ্য ফলোয়িংস। মানে এই রিয়াকশনসগুলোতে E1 প্রোডাক্ট হিসেবে কোনটা মেজর হিসেবে তৈরি হবে সেইটা লিখতে হবে। অ্যাকচুয়ালি আমরা জানি, আগের দিন আমরা আলোচনা করেওছি, যে অ্যালকিল হ্যালাইড যখন E1 বিক্রিয়া করে E1, তখন অ্যাকচুয়ালি SN1 প্রোডাক্টটা বেশি পরিমাণে তৈরি হয়, মেজর প্রোডাক্ট হয়। তাই জন্য আমরা এখানে ইন্টেনশনালি আমি এখানে লিখেছি যে মেজর E1 প্রোডাক্ট। আদারওয়াইজ মেজর প্রোডাক্ট তো অলওয়েজ SN1 রিয়াকশানই হবে। দেখো প্রত্যেকটা রিয়াকশানে এখানে ডেল্টা দেওয়া আছে। আমরা জানি হিট করলে, টেম্পারেচার বাড়ালে সাবস্টিটিউশনের তুলনায় এলিমিনেশন রিয়াকশানের হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায় এবং এলিমিনেশন প্রোডাক্ট বেশি করে তৈরি হয় যখন আমরা টেম্পারেচার বাড়িয়ে দিই। কিন্তু অ্যালকিল হ্যালাইডের E1 রিয়াকশানে স্পেশালি খুব কেয়ারফুলি এটা মনে রাখবে, অ্যালকিল হ্যালাইডের E1 রিয়াকশানে টেম্পারেচার আমরা যতই বাড়াই না কেন, টেম্পারেচার বাড়ালে E1 প্রোডাক্টের রেশিও ক্রমশ বাড়ে, কিন্তু E1 প্রোডাক্ট কখনোই SN1 প্রোডাক্টের তুলনায় বেশি পরিমাণে তৈরি হয় না। অ্যালকিল হ্যালাইডের যখন আমরা E1 রিয়াকশান করাতে চাই, অর্থাৎ যখন আমরা উইক বেস নিয়ে রিয়াকশান করাই, প্রথম তো এটা যে E1 না E2 সেটা কী করে বুঝবো? এখানে তো আমি E1 লিখে রেখেছি তাই। আদারওয়াইজ যদি এমনি এটা থাকে তাহলে এই রিয়াকশানটা কোন মেকানিজম দিয়ে যাবে সেইটা কী করে বুঝবো? সেইটা বোঝার উপায় হচ্ছে যে আমরা দেখব যে প্রথম কথা এখানে বেসগুলো কী আছে। যদি একেবারে সাবস্ট্রেট যদি প্রাইমারি হয় তাহলে E1 হওয়ার চান্স বা E2 হওয়ার চান্স খুবই কম, সেক্ষেত্রে SN2 হয়ে যায়। কিন্তু আদারওয়াইজ এই সমস্ত ব্রাঞ্চিং, বিটা ব্রাঞ্চিং বা সেকেন্ডারি টারশিয়ারি ইত্যাদির ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে উইক বেস বা উইক নিউক্লিওফাইল আছে, অ্যানায়নিক কিছু নেই, সেক্ষেত্রে E1 অথবা SN1। এবার অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে অলওয়েজ SN1 ইজ প্রেফার্ড ওভার E1। টেম্পারেচার আমরা যতই বাড়াই না কেন, E1 প্রোডাক্টের পরিমাণ বাড়বে, কিন্তু সেটা কখনোই SN1কে ছাপিয়ে যাবে না। SN1 ইজ অলওয়েজ দ্য মেজর প্রোডাক্ট। সেই জন্য আমরা এখানে শুধুমাত্রই E1 প্রোডাক্টগুলোকে লিখতে বলেছি। এবার আমরা এটাও জানি যে SN1 এবং E1 এর প্রথম স্টেপটা সেম হয়, যেখানে রেট ডিটারমাইনিং স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়। তো এই ক্ষেত্রেও যদি এই ব্রোমাইডটা যদি প্রথমে বেরিয়ে যায় অ্যাজ এ লিভিং গ্রুপ, তাহলে এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেইটা এটা তৈরি হবে। এখানে ফার্দার কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে? সেই কারণে এখানে এবার সেকেন্ড স্টেপে যখন অ্যালকোহল বা মিথানল যখন রিয়াকশান করছে, তখন এই কার্বোক্যাটায়নের সাপেক্ষে, মানে যেখানে ছিল হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, তার সাপেক্ষে এইটা একটা বিটা কার্বন, এইটা একটা বিটা কার্বন। সুতরাং বিটা হাইড্রোজেন কোন দিক থেকে বেরোবে? অবশ্যই আমরা জানি E1 এর সেটজেফটা বেশি মেজর প্রোডাক্ট হয়, বেশি পরিমাণে তৈরি হয়। সেই ক্ষেত্রে মেজর E1 যখন বলেছে তখন এইটা হবে মেজর E1 প্রোডাক্ট, ঠিক আছে? অর্থাৎ এই বিটা হাইড্রোজেনটা লস্ট হবে। কীভাবে দেখাবো আমরা? যদি দেখাতে চাই তাহলে এখানে এরকম দেখাতে হবে যে এখান থেকে অক্সিজেন লোন পেয়ারটা ডোনেট করলো, প্রোটন অ্যাবস্ট্রাক্ট করলো এবং এই বন্ডটা এখানে গিয়ে মানে ইলেকট্রন পেয়ার এই ভ্যাকেন্ট অরবিটালের সঙ্গে ওভারল্যাপিং হলো। তো এই হচ্ছে মেজর প্রোডাক্ট। যদি মাইনর লিখতে চাই তাহলে এই দিক থেকে রিয়াকশন হবে, লিখে দেখাই মাইনরটা। সেক্ষেত্রে বিউট 1 ইন হয়ে যাবে মাইনর, এবং এই যে মেজর প্রোডাক্ট তৈরি হলো, যেহেতু বিউট 2 ইন, ওটার দুটো জিওমেট্রিক্যাল আইসোমারি তৈরি হবে, E প্লাস Z দুটোই তৈরি হবে, অর্থাৎ সিস প্লাস ট্রান্স দুটোই তৈরি হবে। তাহলে টোটাল যদি প্রোডাক্ট কতগুলো তৈরি হবে এরকম যদি জিজ্ঞেস করে, তাহলে টোটাল এলিমিনেশন প্রোডাক্ট 3টে, দুটো এখানে মেজর আর একটা মেজরগুলোর মধ্যে আবার অবশ্যই ট্রান্সটা বেশি পরিমাণে তৈরি হবে। তা 3টে টোটাল আমাদের এলিমিনেশন প্রোডাক্ট আমরা পেলাম। এবার যদি এখানে SN1 প্রোডাক্টও জানতে চাইতো তাহলে জাস্ট এইখানে আমরা একটা OMe যোগ করে দিতাম, ঠিক আছে? এইখানে আমি লিখে দেখাই একটুখানি যে CH3 CH2 আর এইখানে CH OMe হয়ে যেত, এইটা SN1 এবং মেজর প্রোডাক্ট হতো এটা। এবং সেই ক্ষেত্রেও আবার আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার কার্বনটা যেহেতু কাইরাল কার্বন, তাহলে এখানে R প্লাস S দুটোই তৈরি হতো
SN1 রিয়াকশনে রেসিমাইজেশন হয় আমরা জানি। যাই হোক, ওইগুলো আমাদের আলোচ্য বিষয় নয়, মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাদের শুধুমাত্র এইটা লিখতে হতো, কিন্তু আরও পসিবিলিটিগুলো দেখালাম। সেকেন্ড কোয়েশ্চেন আবারও একই রকমভাবে, প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে গেল, তাহলে CH3 সি টারশিয়ারি বিউটাইল গ্রুপ, তারপরে একটা CH আছে। এখন এখানে আমরা বুঝতেই পারছি যে কী হবে, এখানে এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, সুতরাং মিথাইল শিফটিং হলে এটা টারশিয়ারি হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব মিথাইল শিফট। অ্যাকচুয়ালি আমাদের কি করতে হয়, আমি এটা একটু লিখে নিয়ে বলছি। CH3 যখন পরীক্ষা কোয়েশ্চেনটা আসবে তখন আমাদের প্র্যাকটিসটা এমনভাবে করতে হবে যাতে আমরা মানে মুখে মুখে যাতে আমরা দেখে দেখে খানিকটা এগিয়ে যেতে পারি, মানে সবগুলো স্টেপস যাতে আমাদের লিখে করতে না হয়, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। আমরা বুঝতেই পারছি এখানে প্লাস চার্জ হবে সেকেন্ডারি, তারপরে এখান থেকে মিথাইল শিফটিং হবে, এবং এখানে টারশিয়ারি একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং সেই টারশিয়ারি কার্বোক্যাটায়ন তারপরে পার্শ্ববর্তী এই দিকের যে বিটা হাইড্রোজেনটা এইখান থেকে বিটা হাইড্রোজেন লস করবে, যখন বেসটা অ্যাটাক করবে তখন অ্যাকচুয়ালি তৈরি হবে কি এইখানে, ঠিক আছে, সি আর দুখানা CH3, এইটা হয়ে গেল মেজর প্রোডাক্ট। মাইনর প্রোডাক্ট হলে এই দিক থেকে হফম্যান প্রোডাক্ট তৈরি হতো, এটা সেটজেফ প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট। আর আমরা এখানে আর SN1 প্রোডাক্টও লিখছি না, আর হফম্যান মাইনর প্রোডাক্টও লিখছি না, তো এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, নেক্সট আবারও ব্রোমিন বেরিয়ে গেল। তাহলে এবার যদি আমরা ভাবতে থাকি কী হবে, এখানে প্লাস চার্জ হবে, তারপরে আবারও একটা মিথাইল শিফটিং হবে, ঠিক আছে। তাহলে CH3C, এই যে CH2, এই CH2-র সঙ্গে এই একটা মিথাইল শিফট হয়ে গিয়ে এখানে মিথাইলটা চলে আসবে, আর এখানে টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে। এইভাবে আমাদের স্টেপ জাম্প করে টাইম বাঁচানোর চেষ্টা করতে হবে। এরপর যখন আমি এখানে অ্যালকোহল দেবো, এইখান থেকে বিটা হাইড্রোজেন যাবে, যেহেতু সেটজেফ প্রোডাক্ট হচ্ছে মেজর প্রোডাক্ট, তাহলে CH3 দুখানা আছে, দেখো CH3 হোল টুয়াইস C ডাবল বন্ড CH3, এটা মেজর প্রোডাক্ট, মেজর E1 প্রোডাক্ট। E1 মানেই হচ্ছে আমরা জানি সেটজেফ প্রোডাক্টটা মেজর হবে। আচ্ছা, এখানটায় দেখি আমরা আবারও যদি লিভিং গ্রুপ বেরিয়ে যায়, তাহলে এখানে প্লাস চার্জ হলো, ঠিক আছে। যেহেতু রিংয়ের ওপরেই, রিং কার্বনের ওপরেই প্লাস চার্জ, সুতরাং এখানে অপশান আইদার কিছু মিথাইল বা হাইড্রাইড শিফটিং অথবা রিং কন্ট্রাকশন, রিং এক্সপেনশন না। কিন্তু রিং এক্সপেনশন কখন হয়, যখন রিংয়ের বাইরে এখানে যদি প্লাস চার্জ থাকতো তাহলে রিং এক্সপেনশন। এখানে রিং কন্ট্রাকশন হবে না, কারণ 5 মেম্বারের থেকে 4 মেম্বার্ড লেস স্টেবল, সেই কারণে এখানে হাইড্রাইড শিফট হবে। হাইড্রাইড শিফট যদি হয়ে যায় তাহলে মিথাইলটা যেখানে ছিল সেইখানে এবার প্লাস চার্জ হয়ে গেল, মানে টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা সেকেন্ডারি ছিল, সেকেন্ডারি থেকে এটা হয়ে গেল টারশিয়ারি। এইবার এখান থেকে তৈরি হবে E1 প্রোডাক্ট। E1 প্রোডাক্ট কোনটা হবে, দেখো এখানে আমি দুটো প্রোডাক্ট লিখবো, মেজর মাইনর দুটোই লিখবো। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, ঠিক আছে, মেজর E1, এটা সেটজেফ। আর যদি হফম্যান হতো তাহলে ওপরের এই যে CH3, এইখান থেকে একটা হাইড্রোজেন যেত, এবং আমরা মাইনর প্রোডাক্ট হিসাবে এটা পেতাম। এটা মাইনর প্রোডাক্ট এবং এটা হচ্ছে হফম্যান এলিমিনেশন প্রোডাক্ট। এই পার্টিকুলার এক্সাম্পলটা দেখো, এইখান থেকে যদি ক্লোরিন বেরিয়ে যায় প্রথম স্টেপে, তাহলে এখানে প্লাস চার্জ হয়ে গেল। এইবার যেহেতু রিংয়ের বাইরে প্লাস চার্জ, এইবার রিং এক্সপ্যানশন হবে, এইবার হয়ে যাবে রিং এক্সপ্যানশন, ঠিক আছে। সেক্ষেত্রে যে কার্বনে প্লাস চার্জ সেটা যদি 1 হয়, এটা যদি 2 এবং এটা যদি 3 হয়, এবং এই বন্ডটা যদি ভেঙে যায়, 2-3 বন্ড যদি খুলে যায়, সেক্ষেত্রে 1-এর সঙ্গে 3-এর বন্ড হবে, ঠিক আছে। 6 মেম্বার রিং আমি এঁকে দিচ্ছি, 1-এর সঙ্গে 3-এর বন্ড হবে, ঠিক আছে। মানে এইখানে একটা বন্ড তৈরি হবে, এই বন্ডটা তৈরি হবে, বুঝতেই পারছো, 1-এর সঙ্গে 3-এর বন্ড হবে। তাহলে 1-এর একদিকে 3 আর 1-এর উল্টো দিকে 2 আছে, ঠিক আছে। প্লাস চার্জটা 1 থেকে কোথায় শিফট করে যাবে, 2-তে, ঠিক আছে। তাহলে 2-তে যদি প্লাস চার্জ শিফট করে, আমি এখানে লিখছি প্লাস চার্জ, আর 1 নম্বরে উপরে একটা মিথাইল আছে, তাহলে 1 নম্বরে অ্যাকচুয়ালি একটা মিথাইল আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কার্বোক্যাটায়ন আফটার রিং এক্সপেনশন। এইবার এখানে কি আছে, এখানে ETOH আছে, যাই হোক ETOH MUH যাই হোক, আমাদের তো এলিমিনেশন প্রোডাক্ট হচ্ছে। তাহলে কোথায় তৈরি হবে দেখো,
এইটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, এইটা মেজর কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি দুটো, ঠিক আছে, দুটো চারটে, এখানে তিনটে, সাতটা আলফা হাইড্রোজেন। ঠিক আছে, আর যদি উল্টো দিকে হতো, মানে যদি এখানটায় যদি ডাবল বন্ড হতো, এখানে ডাবল বন্ড হতো, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো আর এখানে একটা, তিনটে আলফা হাইড্রোজেন। তাহলে এই প্রথমটা হচ্ছে মেজর, দিস ইজ মেজর প্রোডাক্ট। আসছে কিনা জানি না বোর্ডের এইটুকু অংশটা, যাই হোক প্রথম প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট। দেখো ছয়েরটা হচ্ছে, আবার যদি প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে যায় তাহলে এখানে একটা 4 মেম্বার রিং তৈরি হলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। যেহেতু 4 মেম্বার এবং রিংয়ের ওপরে যেহেতু প্লাস চার্জ, রিং কন্ট্রাকশানই হচ্ছে একমাত্র উপায়। এবং আমরা জানি যে 4 মেম্বার রিংটাই একমাত্র যেটা কিনা কন্ট্রাক্টেড হতে পারে, কারণ 4 মেম্বার রিং যদি কন্ট্রাক্টেড হয় তাহলে এখান থেকে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়, সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন, এটা অনেক বেশি স্টেবল। এবার এখান থেকে দুটো স্টেপ, আমরা তো E1 করছি, SN1 প্রোডাক্ট তো আমরা বানাচ্ছি না। SN1 প্রোডাক্ট বানালে আমরা এখানে একটা যদি মিথাইল অ্যালকোহল আছে তো এখানে একটা OMe দিয়ে দিতাম। কিন্তু যেহেতু E1 প্রোডাক্ট, দেখো দুটো অপশান আছে এখানে। এক হচ্ছে উপরের যে এই যে কার্বনটা, এইখান থেকে যদি বিটা হাইড্রোজেন যায় তাহলে এটা তৈরি হবে, আর যদি এইটা বা এইটা এখান থেকে যদি যায় তাহলে তৈরি হবে এরকম একটা কার্বোক্যাটায়ন, সরি এরকম একটা অ্যালকিন। কীরকম? ধরো এরকম তৈরি হলো। ঠিক আছে, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন্স। কেন? কারণ এখানটায় আমাদের খুব ভুল হয়। আমরা এই দুটোকে দেখে আমাদের মনে হতে পারে অ্যাজ ইফ যে এই যে পার্টিকুলার অ্যালকিনটা, এই অ্যালকিনের ক্ষেত্রে এইটা একটা আলফা কার্বন এবং এইটা একটা আলফা কার্বন, ফলে 3টে আর 2টো 5টা আলফা হাইড্রোজেন আছে। আর এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে 2টো আর 2টো 4টে আলফা হাইড্রোজেন আছে। সুতরাং যেহেতু আমরা অ্যালকিনের স্টেবিলিটি হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন টাইম দিয়ে দেখি, আমাদের মনে হতে পারে যে এই সেকেন্ড প্রোডাক্টটা বেশি স্টেবল, কিন্তু এখানে এটা তৈরি হয় এবং এইটাই হচ্ছে আমরা লিখবো যে অনলি অ্যালকিন, অনলি এই অ্যালকিনটাই তৈরি হয়। এইটা আমরা লিখবো যে দিস ইজ নট ফর্মড, এইটা অ্যাকচুয়ালি তৈরিই হয় না। ঠিক আছে, এটা তৈরি হয় না, এইটাই খালি তৈরি হয়। কেন? কারণ দেখতেই পাচ্ছি 3 মেম্বার রিং, মানে এখানে অ্যাঙ্গেল স্ট্রেইন অনেক বেশি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে। আর যদি এই কার্বনটা sp2 হয় তাহলে এর রিকোয়ার্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, সুতরাং হাইলি স্ট্রেন্ড অবস্থায় আছে। এখানে রিকোয়ার্ড অ্যাঙ্গেল যেহেতু sp3 109 ডিগ্রি আছে, 60 ডিগ্রিতে আছে, চাই কত? 109। সুতরাং যতটা স্ট্রেন্ড অবস্থায় আছে ও, তার থেকে এখানে অনেক বেশি অ্যাঙ্গেল স্ট্রেইন, এখানে আছে 60, হতে হবে কত? 120। এখানে কত হতে হবে? 109। সুতরাং এখানে অ্যাঙ্গেল স্ট্রেন তুলনামূলক কম। এই অ্যাঙ্গেল স্ট্রেইন ফ্যাক্টর এখানে হাইপার কনজুগেশন ফ্যাক্টরকে ওভারকাম করে, সেই কারণে ফাইনালি এই প্রোডাক্টটা বেশি স্টেবল এবং এটাই কেবলমাত্র তৈরি হয়। এই যা বললাম এক্সপ্লেনেশন, এটা এখানে ব্র্যাকেটে লিখে রাখতে পারো। পরের কোয়েশ্চেন, যদি লিভিং গ্রুপ বেরিয়ে যায় তাহলে দেখো কী তৈরি হচ্ছে। এখানে একটা মিথাইল আছে আর এখানে প্লাস চার্জ হচ্ছে। যেহেতু এটা রিংয়ের বাইরে এবার কার্বোক্যাটায়ন হয়েছে, সুতরাং এখানে আবার রিং এক্সপ্যানশন হতে পারে। তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা ধরো 3 নম্বর। ঠিক আছে, তাহলে কীভাবে হয়? 2-3 বন্ড ভেঙে যায়, 1 এবং 3-এর মধ্যে বন্ড তৈরি হয়। 1 এবং 3-এর মধ্যে বন্ড তৈরি হয়। এটা 4 মেম্বার, তাহলে এখান থেকে তৈরি হবে 5 মেম্বার রিং। দেখো এইটা যদি 1 হয় তাহলে 1-এর সঙ্গে 3-এর বন্ড তৈরি হয়েছে, আর 1-এর উল্টো দিকে আছে 2, যেরকমটা আমরা এর আগেও বললাম। এবার দেখো প্লাস চার্জ 1 থেকে কোথায় শিফট করবে? 2-তে, তা 2-তে শিফট করে গেল। এবার আমরা দেখছি 2-এতে একটা মিথাইল আছে, মিথাইল দিলাম, আর 1-এর সঙ্গে একটা মিথাইল আছে, 1-এও একটা মিথাইল দিলাম, তাহলে এই হয়ে গেল কার্বোক্যাটায়ন। এবার আমাদেরকে মেজর E1 প্রোডাক্ট বানাতে হবে, যেহেতু বুঝতেই পারা যাচ্ছে যে মোস্ট ক্রাউডেড এরিয়া হচ্ছে এইটা, মানে এখানে একটা বিটা হাইড্রোজেন তো রয়েছে এইখানটায়, এই বিটা হাইড্রোজেন লস করবে এবং যে কার্বোক্যাটায়নটা আমরা পাবো সেটা হচ্ছে এখানে মিথাইল, এদের মাঝখানে ডাবল বন্ড। এটা হয়ে গেল মেজর প্রোডাক্ট। ঠিক আছে, নেক্সট আবারও একই মেথড। দেখো এখানে প্লাস চার্জ হলো, এবার আমরা দেখতে পাচ্ছি রিংয়ের উপরে প্লাস চার্জ, সুতরাং রিং কন্ট্রাকশান, যেটা হবে না। আচ্ছা এখানে আমি লিখে দিলাম রিং এক্সপ্যানশন, এখানটা লিখিনি হলো। আচ্ছা এইখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রাইড শিফট হবে। হাইড্রাইড শিফট যদি হয়
তাহলে এখানে প্লাস চার্জ হয়ে গেল, এখানে একটা এরকম কনজুগেটেড সিস্টেম, সরি এখানটা তো কিছু হবে না, এইটা হয়ে গেল আমাদের কার্বোক্যাটায়ন। এখানে যে হাইড্রোজেনটা আছে এইখানে অথবা এইখানে একই ব্যাপার, যে কোনো একটা বিটা হাইড্রোজেন লস করবে। যদি এখানে বেস চলে আসে, এটা থাকলো, আর এখানটায় হয়ে গেল ডাবল বন্ড, এখানেও দিতে পারি বা এই জায়গাটাতেও দিতে পারি, ঠিক আছে। দুক্ষেত্রে কিন্তু কনজুগেটেড একটা ডাইন তৈরি হবে। আচ্ছা, এইবার এখানে দুটো আছে আর অবশ্য এক্সাম্পল, লাস্ট বলছি কেন, ঠিক আছে। এখানে প্লাস চার্জ হবে আর দুখানা মিথাইল আছে, তো এখানে প্লাস চার্জ হয়ে গেল, দুখানা মিথাইল হয়ে গেল। এটা একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এইখানে দেখো, আচ্ছা এখানে একটা বন্ড আছে না, হ্যাঁ এরকম, এটা একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এইবার খুব ভালো করে লক্ষ্য করো, এই পাশের যে কার্বনটা আছে এইখানে একটা তো হাইড্রোজেন আছে, যদি হাইড্রাইড শিফট হয় তাহলে এখানে প্লাস চার্জ হবে, সেক্ষেত্রে এটা একটা টারশিয়ারি কার্বোক্যাটায়নই তৈরি হবে। কিন্তু কথা হচ্ছে এবার হাইড্রাইড শিফটটা হবে নাকি হবে না, ঠিক আছে। আমরা হাইড্রাইড শিফট করিয়ে দেখি কী হয়, তাহলে বোঝা যাবে। এই হাইড্রোজেন ধরো এখানে চলে আসলো, তাহলে কি হচ্ছে দেখো, হাইড্রাইড শিফট লিখছি এখানে, তাহলে এখানটা প্লাস চার্জ হয়ে গেল, এটাও টারশিয়ারি কার্বোক্যাটায়ন। খুব ভালো করে লক্ষ্য করো, এইবার এই যে প্রথমে যে কার্বোক্যাটায়নটা ছিল, এইটা এবং এইখানে এই তিনটে আলফা হাইড্রোজেন কার্বোক্যাটায়নের সাপেক্ষে আমরা যদি হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনটা কাউন্ট করি, 3 3 6, আর এইখানে একটা, তাহলে 7টা আলফা হাইড্রোজেন। এখানে যদি কাউন্ট করি 3, এখানে 2 5, আর এখানে একটা, তাহলে 6টা আলফা হাইড্রোজেন। দুটোই টারশিয়ারি কার্বোক্যাটায়ন, যেহেতু এখানে হাইপার কনজুগেটিভ এফেক্ট অনেক বেশি, 7টা কার্বোক্যাটায়ন, তাই এই হাইড্রাইড শিফটটা হবে না, ঠিক আছে। হাইড্রাইড শিফট হলো না, এটা তৈরি হবে না, এখান থেকে ডিরেক্টলি প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে। আমি এই কার্বোক্যাটায়নটাকে আরেকবার এখানে লিখছি, এখানটা কিরম দেখতে হয়ে গেছে বিচ্ছিরি টাইপের। তাহলে এই হয়েছিল আমাদের কার্বোক্যাটায়ন। এবার এখান থেকে মেজর E1 কোনটা তৈরি হবে, মেজর E1 বুঝতেই পারা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এইখানটা হবে ডাবল বন্ডটা, ঠিক আছে। এটা তৈরি হবে না, এই কার্বোক্যাটায়ন তৈরি হলো না, কারণ এটা লেস স্টেবল। এখানে যদি ব্রোমিন বেরিয়ে যায়, এখানে প্লাস চার্জ হয়ে গেল। মেজর E1 কোনটা হবে, মেজর E1 হতে গেলে এই মাঝখানটাতে হবে, এইটা হয়ে গেল মেজর E1, ঠিক আছে। আশা করা যায় বোঝাতে পারলাম। আচ্ছা, এরপর হচ্ছে E2 রিয়াকশন। E2 রিয়াকশনের প্রথম কোয়েশ্চেন হচ্ছে কম্পেয়ার রেট অফ E2 রিয়াকশন। বেশ কয়েকটা এক্সাম্পল আছে, এখানে আমাদের রেট অফ E2 রিয়াকশন কম্পেয়ার করতে হবে। এবার E2 রিয়াকশনের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দেখো লেখা আছে, এটা আমরা বুঝতেই পারছি এটা একটা প্রাইমারি সাবস্ট্রেট, কারণ লিভিং গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত আছে এটা একটা প্রাইমারি কার্বন। এটা সেকেন্ডারি এবং এটা টারশিয়ারি সাবস্ট্রেট যত প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টারশিয়ারির দিকে যাবে, অর্থাৎ যত ক্রাউডিং বাড়বে তত রেট অফ E2 বাড়বে, কারণ E2 রিয়াকশানেও আমরা জানি ইন জেনারেল সেটস অফ এলিমিনেশন প্রোডাক্ট হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে আমাদের প্রথম কম্পাউন্ড যদি A হয়, এটা তারপরে B তারপরে C যদি হয়, তাহলে আমরা বলবো যে রেট হচ্ছে A থেকে B থেকে Cতে রেট বাড়বে, ঠিক আছে। ব্র্যাকেটে আমরা লিখে দিই অ্যাজ রেট অফ E2, ঠিক আছে, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি সাবস্ট্রেট, এই অর্ডারে E2 রিয়াকশানের রেট ডিপেন্ড করে, সেই জন্য এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, দুটোই সেকেন্ডারি। এবার বিটা কার্বনে এখানে হাইড্রোজেন আছে দুদিকেই, আর এখানে দুদিকেই আছে ডয়টেরিয়াম। তাহলে বিটা হাইড্রোজেন এখান থেকে যাবে, আর এখান থেকে বিটাতে CD বন্ড ব্রেক হবে। এখন CH বন্ডের তুলনায় CD বন্ড স্ট্রঙ্গার বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে, উইকার বন্ড তাড়াতাড়ি ভেঙে যাবে, সুতরাং এখানে রেট অফ রিয়াকশান বেশি হবে। তা আমরা বলবো যে A গ্রেটার দেন B। প্রথমটা যদি A হয়, প্রত্যেক ক্ষেত্রেই প্রথমটা A তারপরে B তারপরে C এইভাবে যাবে। তাহলে A গ্রেটার দেন B কেন? কারণ আমরা এখানে লিখছি যে বন্ড এনার্জি হচ্ছে CD বন্ড গ্রেটার দেন CH বন্ড,
আর বন্ড এনার্জি বেশি মানে স্ট্রঙ্গার বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে, সুতরাং রেটটা স্লো হবে। আচ্ছা, এবার এখানে দেখো সেকেন্ডারি সবগুলি সেকেন্ডারি, কিন্তু আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা ব্রোমিন হবে, সবগুলি সেকেন্ডারি। আবারও এখানে আমরা দেখছি যে মিথাইলের পরিবর্তে এখানে আসছে একটা ফিনাইল গ্রুপ, মানে বেনজিন বলা হয়, আর এখানে এই মিথাইলের পরিবর্তে আরেকটাও CH2PH, মানে বেনজিন বলয়ের সংখ্যা বাড়ছে যত ডান দিকে যাচ্ছি। এখন আমরা জানি যে E2 রিয়াকশানে ট্রানজিশন স্টেটটা অ্যালকিন লাইক হয়, অ্যালকিনের ক্যারেক্টার থাকে সেখানে। এবার যদি এখানে অ্যালকিন তৈরি হয়, ধরো এখানে অ্যালকিন তৈরি হয়েছে, অ্যালকিনের সঙ্গে যদি কনজুগেশনে কোনো বেনজিন বলয় থাকে, তাহলে সেই অ্যালকিনটা রেজোনেন্স স্টেবিলাইজড হবে। সুতরাং আমরা বলবো যে TS এর স্টেবিলিটি বাড়বে প্রথমটার তুলনায় দ্বিতীয়টায়, ডিউ টু দিস বেনজিন রিং। আর 3 নম্বরটা যেহেতু দুদিকে দুটো বেনজিন রিং আছে, তাহলে রেজোনেন্স আরও বেশি হবে দুটো বেনজিন বলয়ের সঙ্গে, এবং TS এর স্টেবিলিটি আরও বাড়তে থাকবে, ন্যাচারালি রেট অফ রিয়াকশান বাড়তে থাকবে। তাহলে আমরা বলবো যে এখানে A গ্রেটার দেন B গ্রেটার দেন C, ব্র্যাকেটে লিখছি যে স্টেবিলিটি অফ TS, ব্র্যাকেটে অ্যালকিন লাইক লিখে দিই, স্টেবিলিটি অফ TS increases with increase in number of benzene ring due to extended conjugation। তাহলে যত নাম্বার অফ বেনজিন রিং বাড়ছে তত কনজুগেশন বাড়ছে, তত TS এর স্টেবিলিটি বাড়ছে, ফাইনালি রেট অফ রিয়াকশন বাড়ছে। এক্ষেত্রেও তাই, দেখো প্রথমটার তুলনায় দ্বিতীয়টায় একটা ডাবল বন্ড আছে, মানে কনজুগেটেড ডাবল বন্ড আছে, ঠিক আছে। এই যে এইটা যদি হয়, মানে আমি বলছি এই যে বিটা হাইড্রোজেনটা, এই বিটা হাইড্রোজেন তো অ্যাবস্ট্রাক্টেড হবে, সেক্ষেত্রে এখানে যে TSটা তৈরি হবে সেই TSটা রেজোনেন্স স্টেবিলাইজড, এখানে আরও এক্সটেন্ডেড কনজুগেশন। সুতরাং এই থার্ড এবং ফোর্থ একই রিজন, রেট অফ রিয়াকশান A এর থেকে B এর বেশি হবে। আচ্ছা আমি এটা একটু উল্টো লিখে দিয়েছি, A এর থেকে B তে বেশি হবে, B এর থেকে C তে বেশি হবে। আচ্ছা 5 নম্বরটা দেখো, এটা আলফা কার্বন, বিটা কার্বন, এইখান থেকে হাইড্রোজেন চলে গেলে সেট যে প্রোডাক্ট তৈরি হবে। এখানে আলফা কার্বনে একটা ব্রাঞ্চিং হয়েছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা কার্বনে এবং বিটা কার্বনে দু জায়গাতেই ব্রাঞ্চিং হয়েছে। ব্রাঞ্চিং যত বাড়বে তত অ্যালকিনটা বেশি ক্রাউডেড হবে, আর মোর ক্রাউডেড TS, যেখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন্স বেশি, সেই TSটা বেশি স্টেবল TS দিয়ে যদি রিয়াকশান যায় তাহলে রিয়াকশান রেট বাড়বে। তাহলে যত আমরা এখান থেকে ওইদিকে যাচ্ছি রেট অফ রিয়াকশান বাড়ছে, ঠিক আছে। তাহলে A লেস দেন B লেস দেন C, কারণ কি লিখব, মোর ক্রাউডেড TS gives faster reaction। যত TS এ ক্রাউডিং বাড়বে তত রেট অফ রিয়াকশান বাড়বে। এটা আমরা আগেই করলাম, দেখো এটা আলফা কার্বন, বিটা কার্বনে এখানে হাইড্রোজেন দুদিকেই, আর এখানে বিটা কার্বনে দুদিকেই ডিউটেরিয়াম। CD বন্ড আবারও বেশি স্ট্রং, বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে, এই বন্ড তাড়াতাড়ি ব্রেক হবে, সুতরাং A গ্রেটার দেন B। এইটা একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, এটা লাস্ট ওই জন্য রেখেছি। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, তো যদি এখান থেকে প্রোডাক্ট ফাইনালি তৈরি হয় তাহলে এইটা হয়ে যাবে প্রোডাক্ট। এখানেও দিস ইজ আলফা, এইটা বিটা, তাহলে সেম প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে সেম প্রোডাক্ট মানে কি, সেম TS দিয়ে প্রোডাক্টটা যাবে, একই প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে TS এর স্টেবিলিটি কম্পেয়ার করলে TS এর স্টেবিলিটি একই আসবে। প্রত্যেকটা TSই এখানে পাশের বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েট করবো কী করে, মানে রেট অফ রিয়াকশান কী করে বুঝবো, সেইটা বোঝার উপায় হচ্ছে, দেখো বিটা কার্বনে যে হাইড্রোজেনটা আছে সেটা তো অ্যাবস্ট্রাক্টেড হবে, সেটা চলে যাবে, বেস এসে ওটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। তাহলে এবার এইখানে যে বিটা হাইড্রোজেনটা আছে, এই বিটা হাইড্রোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনের ঠিক পাশেই বেনজিন বলয়। মানে যদি এই প্রোটন চলে যায়, এমনি নর্মালি ভাবো, যদি এই প্রোটন বেরিয়ে যায় তাহলে এখানে নেগেটিভ চার্জ আসবে, নেগেটিভ চার্জ রেজোনেন্স স্টেবিলাইজড। সুতরাং এই প্রোটন অনেক বেশি অ্যাসিডিক,
আর এইখানে যে প্রোটনটা আছে সেটা বেঞ্জিন বলার ঠিক পাশেই নেই, তার থেকেও দূরে। ফলে এই হাইড্রোজেনটার, এই বিটা হাইড্রোজেনটার অ্যাসিডিটি বা অ্যাসিডিক নেচার একটু কম হবে। এখন বেসটা আসছে এসে প্রোটনটাকে অ্যাবস্ট্র্যাক্ট করবে, অর্থাৎ অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে এই প্রোটন যত বেশি অ্যাসিডিক হবে তত বেসের পক্ষে রিয়াকশানটা করা কী বলবো ফাস্টার হবে, সুবিধাজনক হবে। তাহলে এখানে রিয়াকশান রেট অনেক বেশি ডিউ টু দিস অ্যাসিডিক নেচার অফ দিস বিটা হাইড্রোজেন। তাহলে আমরা বলবো যে এ গ্রেটার দেন বি। কেন? কারণ আমরা বলবো যে ইন এ বিটা হাইড্রোজেন ইজ মোর অ্যাসিডিক। বিটা হাইড্রোজেন মোর অ্যাসিডিক কেন? কারণ অ্যাসিড মানে অ্যাসিড প্রোটনটা যদি চলে যায় তাহলে এখানে যে কার্বন আয়ন তৈরি হবে সেটা মোর স্টেবল। সেই হিসাবে আমরা অ্যাসিডিক নেচারটাকে ডিফাইন করলাম। এবার যেহেতু অ্যাসিডিক নেচার বেশি তাই এখানে রেট অফ রিয়াকশন বেশি। পরের কোয়েশ্চেন দেখো, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ প্রোডাক্টস অবটেইনড আপন ডিহাইড্রোহ্যালোজেনেশন অফ দ্য ফলোয়িংস। ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে ডি মানে কোনো কিছু বাদ হয়ে যাওয়া, হাইড্রোজেন এবং হ্যালোজেন দুজন এলিমিনেট হয় অ্যালকিল হ্যালাইড থেকে, সেই জন্য অ্যালকিল হ্যালাইডের এলিমিনেশন রিয়াকশনকে আমরা ডিহাইড্রোহ্যালোজেনেশন এই নামেও চিনি। যাই হোক, তো সেই ডিহাইড্রোহ্যালোজেনেশনের ফলে কটা প্রোডাক্ট তৈরি হবে। তো এবার প্রথমটা দেখো, এই পার্টিকুলার এক্সাম্পলটা আমাদের চেনা, আমরা আজকে শুরুতেই করলাম যে এটা আলফা কার্বন, তাহলে এটা বিটা আর এদিকেও বিটা আছে। ডান দিক থেকে যদি বিটা হাইড্রোজেন চলে যায় তাহলে হফম্যান প্রোডাক্ট হবে একটাই, আর বাম দিক থেকে চলে গেলে সেটসের প্রোডাক্ট দুটো হবে, সিস প্লাস ট্রান্স। সুতরাং এখানে টোটাল আমরা 3টে প্রোডাক্ট পাবো। ঠিক আছে, প্রোডাক্টসগুলো তোমরা আবার লেখার চেষ্টা করবে যে 3টে প্রোডাক্ট অ্যাকচুয়ালি কী কী তৈরি হচ্ছে, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এখানেও দেখো এটা বিটা হাইড্রোজেন আর এই একটা বিটা, এটা একটা বিটা কার্বন আর এই একটা বিটা কার্বন। এবার বাঁ দিকে যে বিটা কার্বন সেখানে কোনো হাইড্রোজেন নেই, একমাত্র ডান দিকের বিটা কার্বনেই হাইড্রোজেন আছে এবং ওখান থেকেই একবার এলিমিনেশন হবে এবং একটাই প্রোডাক্ট আসবে, কারণ তার কোনো আলাদা কোনো স্টিরিও আইসোমেরিজম আমরা পাবো না। এখানটায় দেখো এটা আলফা কার্বন, এটা বিটা। ঠিক আছে, আবারও আমরা দেখতে পাচ্ছি যে বিটা কার্বনে কোনো হাইড্রোজেন নেই। এখানে এদিকে বিটা কার্বনে হাইড্রোজেন ছিল না, কিন্তু উল্টো দিকে ছিল বলে রিয়াকশান হয়েছে। এখানে বিটা কার্বনে কোনো হাইড্রোজেনই নেই, সুতরাং এখানে কোনো রিয়াকশান হবে না, আমরা 0 প্রোডাক্ট পাবো, 0। ঠিক আছে, তারপর একটা দেখো, আচ্ছা আমি বলে নিই যে এখানে ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে এখানে আমরা কিন্তু E2 রিয়াকশানটাকেই কনসিডার করছি। ঠিক আছে, পরীক্ষার সময় হয়তো এখানে রিয়েজেন্টও দেওয়া থাকবে, ETO মাইনাস OET, মানে স্ট্রং কিছু বেস দেওয়া থাকবে। ঠিক আছে, যাই হোক না কেন বিটাতে তো হাইড্রোজেন থাকতেই হবে। তো এবার এখানে এটা আলফা কার্বন, এটা বিটা, এইটা একটা বিটা আর এই একটা বিটা। ঠিক আছে, এখন এই দুটো বিটা কার্বন কিন্তু কি বলবো ইকুইভ্যালেন্ট, ওই দিকেও ডাবল বন্ড হওয়া যা মিনিং হবে এদিকেও তাই হবে। ঠিক আছে, কারণ ওয়ান মিথাইল সাইক্লোপ্রোপিন তৈরি হবে সেক্ষেত্রে। সুতরাং একটা ইনসাইড দ্য রিং, একটা আউটসাইড দ্য রিং, দুটো প্রোডাক্ট এখানে আসবে এবং দুটো প্রোডাক্টেই আমরা কোনো স্টিরিও আইসোমেরিজম আলাদা করে পাবো না। ঠিক আছে, এখানে যে কটা রিং দেওয়া আছে প্রত্যেকটা রিংয়ের রেসপেক্টে কোনো স্টিরিও আইসোমেরিজম হবে না, কারণ সিমেট্রিক্যাল বোঝায়। যদি এখানে কোনো আলাদা আলাদা গ্রুপ ট্রুপ থাকতো তাহলে আমরা আলাদা স্টিরিও আইসোমেরিক প্রোডাক্ট পেতাম। সেই সংক্রান্ত কোনো এক্সাম্পল আমি এখন এখানে রাখিনি, কারণ তোমরা যারা স্টিরিও আইসোমেরিজম পড়োনি তাদের হয়তো সেগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, 5 দেখো, তাহলে এইটা একটা বিটা কার্বন, এইটা একটা বিটা কার্বন, এইখান থেকে যদি চলে যায় তাহলে কি তৈরি হবে দেখো, আমি এটা লিখে দেখাচ্ছি কারণ এখানে প্রোডাক্ট কী কী আসছে একটু দেখো। এইটা তৈরি হচ্ছে তো এই, এখন এইটা একটা কি গ্রুপ, প্রোপাইল গ্রুপ, আর এটা মিথাইল গ্রুপ। তাহলে মানে এরকম হচ্ছে আর কি, মানে মিথাইল হাইড্রোজেন আর প্রোপাইল হাইড্রোজেন, মানে দুখানা প্রোডাক্ট পাবো এখানে সিস ট্রান্স। আর যদি ওই দিকে যায় তাহলে 1 2 3, ঠিক আছে 1 2, মানে এইখানে ডাবল বন্ড হবে আর এই হলো, তার মানে হচ্ছে যে ডাবল বন্ডের এই দিকে আছে ইথাইল হাইড্রোজেন আর এই দিকেও আছে ইথাইল হাইড্রোজেন, সেক্ষেত্রেও আমরা সিস ট্রান্স পাবো। তাহলে টোটাল আমরা এখানে পেয়ে গেলাম 4টে প্রোডাক্ট। ঠিক আছে, এটা আসো আলফা, একটাই মাত্র বিটা কার্বন, সুতরাং একটাই মাত্র প্রোডাক্ট আলফা বিটার মাঝখানে আউটসাইড দ্য রিং ডাবল বন্ড তৈরি হবে। এখানে চলে আসো, এটা আবার একটু করে দেখাচ্ছি আমি কী কী তৈরি হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করে নাও।
আচ্ছা, এইটা হচ্ছে আলফা কার্বন। ডান দিকের যে বিটা কার্বন সেখান থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে কি তৈরি হবে দেখো, তাহলে তৈরি হবে এখানে ডাবল বন্ড তৈরি হবে, ঠিক আছে। এই হয়ে গেল একটাই প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট। আচ্ছা, এইখান থেকে এই বিটা থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে কি তৈরি হবে দেখো, তাহলে তৈরি হবে এখানে একটা বন্ড থাকলো, আর এইদিকে ডাবল বন্ড, এবং ডাবল বন্ডটা কেমন বিচ্ছিরি হলো, এইদিকে ডাবল বন্ড এবং তারপরে এখানে একটা সিঙ্গেল বন্ড। এবার এই ডাবল বন্ডের রেসপেক্টটা খুব ভালো করে লক্ষ্য করো, একদিকে মিথাইল হাইড্রোজেন আর একদিকে মিথাইল আর সাইক্লো হেক্সাইল দুটো গ্রুপ আছে। সুতরাং এখানে আমরা সিস ট্রান্স পাবো বা ইজেড পাবো, তাহলে দুটো প্রোডাক্ট হবে, এখানে একটা প্রোডাক্ট হলো। আর একটা বিটা হাইড্রোজেন দেখো এইটাও আছে, এইখানে যদি যায় তাহলে একটা এরকম প্রোডাক্ট আমরা পাবো, যেখানে একদিকে মিথাইল আর একদিকে মিথাইল আর একদিকে ইথাইল। এখন এইখানেও কিন্তু এটা একটাই প্রোডাক্ট হবে, কেন? কারণ এখানে মিথাইল ইথাইল আলাদা গ্রুপ আছে, কিন্তু এখানে সেম গ্রুপ। যদি এই কার্বনে বা এই কার্বনে, মানে আমি বলতে চাইছি 1 2 3 4, এই চারটের যে কোনো একটা পজিশনে যদি আলাদা কোনো গ্রুপ থাকতো তখন এটার আমরা আলাদা ইজেড বের করতাম, কিন্তু আপাতত এখানে টোটাল কটা প্রোডাক্ট হয়ে গেল? 4টে। টোটাল প্রোডাক্ট হচ্ছে 4টে। লাস্ট এটা আলফা কার্বন, 3টে বিটা কার্বন আছে, 3টে বিটা কার্বন এখানে ইকুইভ্যালেন্ট, 3টেই দেখো মিথাইল গ্রুপ, তো যে কোনো একটা থেকে বন্ড ডাবল বন্ড তৈরি হবে, একটাই প্রোডাক্ট আমরা পাবো। আচ্ছা, এবার হচ্ছে থার্ড কোয়েশ্চেন, প্রেডিক্ট মেজর E2 প্রোডাক্ট ইন দ্য ফলোয়িংস। E2 কী করে বুঝবো? স্ট্রং বেস থাকবে। অ্যালকোহলিক কেওইচ আমরা আগে বলেছিলাম আগের দিন যে অ্যালকোহলিক কেওইচ হচ্ছে মানে এলিমিনেশন রিয়াকশনই করায়, এবং যদি স্ট্রং বেস থাকে এটা অবশ্যই স্ট্রং বেস, হিট দেওয়া হচ্ছে। আর এখানে আমরা বলেছিলাম যে যদি অ্যাকুয়াস কেওইচ থাকে তাহলে সেখানে সাবস্টিটিউশন রিয়াকশন হয়। আর এই যে ETO মাইনাস, ঠিক আছে, নেগেটিভলি চার্জড যদি থাকে ইথক্সাইড বা যে কোনো অ্যালকোক্সাইড আয়ন, তাহলে ইটু রিয়াকশান হবে। টার্সারি বিটক্সাইড ইটু রিয়াকশান হবে, ঠিক আছে। এখানে এটা টার্সারি বিটক্সাইড, এখানে NaOET মানেই হচ্ছে Na+OET মাইনাস বিউটক্সাইড, ইথক্সাইড আয়ন, তো ওখানে ইটু রিয়াকশান হবে, ঠিক আছে। টার্সারি বিটক্সাইডটা স্পেশালি কী করে, যেহেতু এটা বাল্কি বেস, এটা হফম্যান এলিমিনেশন করে, আমরা এর আগে পড়েছিলাম। তো দেখা যাক প্রথমটার প্রোডাক্ট কী তৈরি হচ্ছে। যদি এটা সেটস অফ প্রোডাক্ট এখানে মেজর হবে, তো আমাদের খালি মেজর প্রোডাক্ট লিখতে বলেছে, তো তাই জন্য শুধু এটাই লিখছি, মেজর E2 প্রোডাক্ট। এটা হচ্ছে সেটস অফ, হফম্যানটা লিখলাম না, ওটা মাইনর, ঠিক আছে। বা যদি প্রথম কেসটাতে আমি লিখেও দিই দিস ইজ মেজর, আর এইটা হচ্ছে মাইনর, এটা হফম্যান এলিমিনেশন প্রোডাক্ট, ঠিক আছে। দেখো আলফা বিটা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, সুতরাং কোনো রিয়াকশান হবে না, ঠিক আছে। আচ্ছা, রিয়াকশান হবে না না লিখে বরং আমি লিখি যে নো এলিমিনেশন, ঠিক আছে, নো এলিমিনেশন, সাবস্টিটিউশন রিয়াকশান হতেই পারে। আচ্ছা, এখানে দেখো স্ট্রং বেস E2 রিয়াকশান, খুব ভালো করে লক্ষ্য করো, এটা আলফা কার্বন, এটা বিটা, মেজর প্রোডাক্ট আমাদের বলতে বলেছে। এখানে ডাবল বন্ড হতে পারে, এদিকে ডাবল বন্ড হতে পারে। যদি এদিকে ডাবল বন্ড হয়, ডান দিকে যেদিকে ফিনাইল গ্রুপ আছে, ফিনাইল গ্রুপের সঙ্গে ডাবল বন্ড কনজুগেশনে যেতে পারে, মানে ট্রানজিশন স্টেট মোর স্টেবল। সুতরাং মেজর প্রোডাক্ট হিসাবে আমাদেরকে কিন্তু এটাই লিখতে হবে, এটা মেজর, ঠিক আছে। আর মাইনর কি তৈরি হবে? এইটা, দিস ইজ মাইনর। কারণ কি বললাম? TS এর স্টেবিলিটি, ঠিক আছে। ব্র্যাকেটে লিখে দাও যে এখানে ফ্যাক্টর কোনটা, স্টেবিলিটি অফ TS, এটা লেখা থাকলে পরে বুঝতে পারবে যে কেন এটা মেজর হলো। টার্সারি বিটক্সাইড থাকলে আমরা জানি যে হফম্যান এলিমিনেশন হয়, অর্থাৎ সেটস অফ প্রোডাক্ট তৈরি হবে না, হফম্যান প্রোডাক্ট তৈরি হবে, অর্থাৎ লেস ক্রাউডেড বা লেস সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি হবে। সেক্ষেত্রে বাঁ দিকে দেখতে পাচ্ছি ক্রাউডিং বেশি, তাহলে ডান দিকে যেখানে ক্রাউডিং কম সেখান থেকে আমরা মেজর প্রোডাক্ট পাবো, হফম্যান প্রোডাক্ট পাবো, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো অ্যালকোহলিক কেওইচ, নর্মাল E2 রিয়াকশন, সেটস অফ প্রোডাক্ট, এটা কিন্তু এই যে Me3CO মানেই হচ্ছে টার্সিয়ারি বিটক্সাইড আয়ন,
মানে এইটা এবং এইটা একই, সেটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো, হফম্যান প্রোডাক্ট পাবো, আর এখানে নর্মাল যেরকম সেটজেফ প্রোডাক্ট হয় সেটা পাবো। তাহলে সেটজেফ যদি হয় তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, বা ওইদিকেও বিটা কার্বন দিতে পারি, মানে এইরকম একটা প্রোডাক্ট তৈরি হবে, এটা মেজর। ঠিক আছে, আর এইখানে এই পোর্শনটা আসছে কিনা জানি না, এইখানে আমরা যেহেতু বাইরে একটা মিথাইল আছে, সুতরাং এই বাইরে এইখানে আমরা হফম্যান এলিমিনেশন পাবো এবং এটাই মেজর প্রোডাক্ট হবে। ছয়টা আমরা একই রকম করতে পারি, আচ্ছা এখানে করে দেখি একই রকম, মানে ধরো একটা এরকম হচ্ছে, আর একটা আমরা এরকমও করতে পারি যেখানে টার্সিয়ারি বিটক্সাইড দিলাম, তাহলে কী তৈরি হবে, দুটো আলাদা প্রোডাক্ট তৈরি হবে। অবশ্যই নিচেরটায় হফম্যান, উপরেরটায় সেটজেফ। সেটজেফ প্রোডাক্ট যখন হবে তখন এটা বিটা কার্বন, এই বিটা কার্বনটা ক্রাউডেড, সুতরাং এইখান থেকে সেটজেফ প্রোডাক্ট তৈরি হবে, মোর স্টেবল। ঠিক আছে, তো এটাই হয়ে গেল মেজর, এবং এটা সেটজেফ, এস লিখে রাখলাম, আচ্ছা পুরোটাই লিখে রাখি, সেটজেফ লিখে রাখো তোমরা পুরোটা। আর এখানে হফম্যান প্রোডাক্ট হবে, সুতরাং হফম্যান যদি হয় তাহলে এটা আলফা, তো এই বিটা কার্বনটা যাবে, এটা লেস ক্রাউডেড বিটা কার্বন, লেস ক্রাউডেড বিটা কার্বন থেকে হাইড্রোজেন গেলে আমরা পেয়ে যাব এটা 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 হয়ে যাবে হফম্যান প্রোডাক্ট। হফম্যানটা এক্ষেত্রে মেজর হবে। ঠিক আছে, আচ্ছা এখানটায় এটা না দিয়ে আমি বরং ওইটি মাইনাস দিয়ে দিই, মানে নর্মালি টু রিয়াকশান বোঝাচ্ছি, সেটজেফ প্রোডাক্টটা মেজর সেইটা বোঝালে। আচ্ছা এখানে আবার কিন্তু E1-এর মতন ওই রিং এক্সপ্যানশান ওই জাতীয় করে দিও না, কারণ E2 রিয়াকশানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। তাহলে এটা আলফা, তো এটা একটা বিটা, এটা একটা বিটা, ডান দিকের বিটাটার থেকে চলে গেলে তো হফম্যান প্রোডাক্ট আসবে, কারণ বাঁ দিকটা বেশি ক্রাউডেড দেখেই বোঝা যাচ্ছে, এবং এইখানটায় ডাবল বন্ডটা হবে এবং এইটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট, মেজর এবং সেটজেফ। ঠিক আছে, হফম্যান প্রোডাক্ট মেজর কখন হবে, দুটো কেসে, যদি বেসটা অনেক বেশি বাল্কি হয়, অনেক বড় সাইজের বেস হয়, এই ক্ষেত্রে হবে হফম্যান। আদারওয়াইজ কখন হফম্যান হবে, যদি লিভিং গ্রুপটা পুয়ার লিভিং গ্রুপ হয়। ঠিক আছে, আমরা সেই এক্সাম্পলে আসছি পরে, একটা এখানে লিখেও দিতে পারি যদি জায়গা থাকে। তা এবার এটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, তা এই একটা বিটা আর এই একটা বিটা, আর নিচেও এখানে একটা বিটা আছে। কী কী প্রোডাক্ট হয় আগে দেখিনি, তারপর আমরা মেজরটা বলছি। ঠিক আছে, এইখানে ধরো রিংটা আছে, রিংটা উপরে লিখলাম দেখতে সুবিধা, দেখতে ভালো হবে তাই। তাহলে বাঁ দিকের বিটা থেকে এইচ গেল, এবার ডান দিকেরটা থেকে যদি যায় তাহলে তৈরি হবে এইখানে ডাবল বন্ড, এইখানে রিং, আর কি তৈরি হবে, আর এই যে বিটাটা এখান থেকে যদি যায় এখান থেকে, তাহলে একদিকে প্রোপাইল আর একদিকে ইথাইল। এবার কথা হচ্ছে মেজর কোনটা, মেজর কোনটা দেখো, এখানে দিচ্ছি দুটো, চারটে, ছটা, আটটা আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এখানে দেখো দুটো, এখানে তিনটে, পাঁচটা, আর এইখানে একটা আছে, তাহলে ছটা আলফা হাইড্রোজেন, আর এখানে দুটো, এখানে দুটো, চারটে, উপরে একটা, পাঁচটা আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন যেখানে বেশি সেটা মেজর প্রোডাক্ট, যেহেতু আমরা সেটজেফ অ্যালকিন বানাচ্ছি, সো দিস ইজ মেজর। ঠিক আছে, এখানে অ্যাডিশনালি আরও একটা কথা বলে রাখতে পারি, যেটা আমরা একটু আগে করলাম, নাম্বার অফ প্রোডাক্ট কটা তৈরি হবে সেইটা যদি বলতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি মানে এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটা, এই দু ক্ষেত্রেই কিন্তু ইজেড দুটো আইসোমারি তৈরি হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা সিঙ্গেল একটাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, তা টোটাল এখানে 5খানা প্রোডাক্ট তৈরি হবে, যার মধ্যে এই লাস্ট এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। পরেরটা দেখো, এটা একটা স্পেশাল রিয়াকশান। এমনিতে আমরা দেখো বুঝতেই পারছি যে এটা আলফা কার্বন, এবার বিটা কার্বন এখানে sp3 নয় sp2 কার্বন,
এবং বিটা কার্বনে যদি এখানে একটা হাইড্রোজেন থাকেও তো সেই হাইড্রোজেনটা নিশ্চয়ই এলিমিনেট হবে না, কারণ ওটা sp2। এবার এইখানে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে এই যে আলফা যে হ্যালোজেন এর সঙ্গে কনজুগেশনে থাকা একটা sp3 কার্বন, সেখানকার একটা হাইড্রোজেন, এইটা এলিমিনেট হতে পারে। কিভাবে? যদি বেসটা এসে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, সেক্ষেত্রে এই বন্ডটা খুলে যায়, কনজুগেশনে থাকা হ্যালোজেন এইভাবে এলিমিনেট হয়, এবং আমরা এখান থেকে একটা প্রোডাক্ট এরকম পেতে পারি। দেখো এখানে ডাবল বন্ডটা ছিলই, এখন ডাবল বন্ড এইখানে আর এইখানে এলো, এখানে মিথাইল ছিল, তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, হাইলি স্টেবল, সেই জন্য এই রিয়াকশানটা এইভাবে হয়। হ্যাঁ, অ্যাপারেন্টলি দেখে মনে হবে যে এটা রিয়াকশান হবে না, E2 রিয়াকশান হবে না, কারণ বিটা হাইড্রোজেনটা sp2 হাইড্রোজেন, সুতরাং রিয়াকশান হবে না বলে মনে হলেও ফাইনালি কিন্তু রিয়াকশানটা এইভাবে হবে, সেই জন্য এটা একদম স্টার দিয়ে রাখলাম। নেক্সট এই কোয়েশ্চেনগুলোতে কিছু স্টিরিও কেমিস্ট্রি আছে, আমরা আগের দিন স্টিরিও সিলেক্টিভিটি বা স্টিরিও স্পেসিফিসিটি এসব পড়েছিলাম, তো তারই কিছু অ্যাপ্লিকেশান। দেখো ব্রোমিনটা যেখানে আছে এটা আলফা কার্বন, এখন এই যে বিটা কার্বনটা, এই বিটা কার্বনে ড্যাশে আছে ফিনাইল, সুতরাং হাইড্রোজেনটা আছে ওয়েজে, তাহলে ব্রোমিনও ওয়েজে, হাইড্রোজেনও যদি ওয়েজে থাকে তাহলে অ্যান্টি এলিমিনেশন সম্ভব নয়। কিন্তু এই পাশের যে বিটাটা, এই বিটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মিথাইলটা ওয়েজে, সুতরাং হাইড্রোজেন এখানে ড্যাশে আছে, তাহলে এই ওয়েজের ব্রোমিন এবং এই ড্যাশের হাইড্রোজেন এই দুটো এলিমিনেট হতে পারে, এবং সেক্ষেত্রে এইখানে ডাবল বন্ডটা আসবে। এবার এখানকার পিএইচটা থেকে গেল, আর এখানে মিথাইলটাকে এখন যেহেতু এটা sp2 হয়ে গেছে, আর ওয়েজ দেখানোর দরকার নেই, নর্মাল সিঙ্গেল বন্ড দিয়ে দেখালাম। ঠিক আছে, এইখানে দেখো আমরা আগের দিন বলেছিলাম যে যখন ফিশার প্রজেকশন দেওয়া থাকবে আমরা দেখব যে ব্রোমিন এবং হাইড্রোজেন এরা অপোজিট দিকে যদি থাকে তাহলেই অ্যান্টি এলিমিনেশন সম্ভব, এদেরকে এলিমিনেট করে দাও। ভার্টিক্যাল লাইনে যে গ্রুপসগুলো আছে তারা ডাবল বন্ডের একই দিকে থাকবে, আর ডাবল বন্ডের অন্য দিকে থাকবে এখানে পিএইচ আর এখানে পিএইচ, তো পিএইচ অ্যান্ড পিএইচ। পরেরটা দেখো, পরেরটা এখানে ব্রোমিন আর হাইড্রোজেন একই দিকে আছে, অ্যান্টি এলিমিনেশন সম্ভব নয়, তাহলে হাইড্রোজেনটাকে যদি এদিকে আনতে হয়, হাইড্রোজেনকে যদি এইদিকে আনতে হয় তাহলে ফিনাইলটা চলে আসবে এইখানে আর মিথাইলটা চলে আসবে এইখানে। তাহলে এরা কেমন দেখতে হবে, ফিশারটা পাল্টে গিয়ে উপরে যা ছিল তাই থাকবে, ব্রোমিন আর এদিকে ফিনাইল। আচ্ছা এখানে তো মিথাইল হবে না, সরি, এখানে চলে আসবে ফিনাইল, এইখানে চলে আসবে মিথাইল, আর এইখানে হাইড্রোজেন। এইবার আমরা পাবো যে ব্রোমিন আর হাইড্রোজেন বিপরীত পজিশনে আছে, অ্যান্টি পজিশনে আছে, সুতরাং এলিমিনেশন হবে। আমরা পাবো মিথাইল আর এখানে ফিনাইল, মিথাইল আর ফিনাইল একই দিকে থাকবে, ভার্টিক্যাল লাইনে যারা থাকলো তাদেরকে ডাবল বন্ডের একই দিকে রাখবো, আমরা আগের দিন এটা শিখেছিলাম। আর উপরের কার্বনে আছে ফিনাইল, নিচের কার্বনে আছে মিথাইল। ঠিক আছে, এই হয়ে গেল E2 প্রোডাক্ট। আচ্ছা এইবার এখানে দেখো ফ্লুরিনটা হচ্ছে একটা পুয়ার লিভিং গ্রুপ। পুয়ার লিভিং গ্রুপ যদি থাকে তাহলে সেট যে প্রোডাক্ট স্টেবল, আই মিন মেজর প্রোডাক্ট হয় না, সেক্ষেত্রে আমরা হফম্যান প্রোডাক্ট পাবো মেজর, এইটা। ঠিক আছে, 1-বিউটিন, এখানে লিখে দিলাম হফম্যান প্রোডাক্ট। হফম্যান এলিমিনেশন কেন হচ্ছে? ডিউ টু পুয়ার লিভিং গ্রুপ। ঠিক আছে, যদি পুয়ার লিভিং গ্রুপ হয় তাহলে কি হয় অ্যাকচুয়ালি, বেস অ্যাটাক করে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে লিভিং গ্রুপটা বেরোতে পারে না বাইরে, যেহেতু ওটা খুব পুয়ার গ্রুপ, বেরোতে চায় না ইনফ্যাক্ট। সেই কারণে টিএসটা এখানে হফম্যান এলিমিনেশন যখন হয়, টিএসটা অ্যালকিন লাইক হয় না, কার্বঅ্যানায়ন লাইক হয়। এবার কার্বঅ্যানায়ন লাইক যদি হয় তাহলে কার্বঅ্যানায়নের স্টেবিলিটি যেদিকে বেশি সেই দিকে মেজর প্রোডাক্ট তৈরি হবে। হফম্যান এলিমিনেশনের মেজর প্রোডাক্ট যে মানে লেস ক্রাউডেড যেটা, সেটা যে মেজর হয় তার বেসিক কারণটাই হচ্ছে এইটা, যে যেহেতু লিভিং গ্রুপটা পুয়ার, ও চট করে বেরোতে চায় না, সেই কারণে টিএসে ততক্ষণে প্রোটন বেরিয়ে গেছে বেসের সঙ্গে রিয়াকশন করে, সেই জন্য টিএসটাতে একটা কার্বঅ্যানায়ন ক্যারেক্টার আসে। এবার কার্বঅ্যানায়ন বেশি স্টেবল কোথায় হবে, মোর ক্রাউডেড পজিশনে নাকি লেস ক্রাউডেড পজিশনে? লেস ক্রাউডেড, কারণ মোর ক্রাউডেড মানে সেখানে অনেক বেশি প্লাস আই এফেক্ট, অনেক বেশি হাইপার কনজুগেশন যদিও কার্বঅ্যানায়নকে স্টেবিলিটি দেয় না, যাই হোক অনেক বেশি প্লাস আই এফেক্ট, তো সেটা কার্বঅ্যানায়ন স্টেবিলিটি কমিয়ে দেয়। ভেবে দেখো যে এই বিটা হাইড্রোজেন এখানে আছে একটা আর এখানে একটা আছে, ও যদি এখানে নেগেটিভ চার্জ তৈরি হয় সেটা অনেক বেশি স্টেবল, কারণ প্রাইমারি।
কিন্তু যদি এখানে নেগেটিভ চার্জ চলে আসে তাহলে সেটা সেকেন্ডারি, সেটা অনেক লেস স্টেবল। সুতরাং যেহেতু এইদিকে কার্বন আয়নটা বেশি স্টেবল, তাহলে মোর স্টেবল কার্বন আয়ন থেকে, কার্বোক্যাটায়ন বললাম একবার, যাই হোক, তাহলে মোর স্টেবল কার্বন আয়ন থেকে অ্যালকিন তৈরি হবে। সেজন্য আমরা হফম্যান এলিমিনেশনে কী পাই, লেস হিন্ডার্ড বা লেস সাবস্টিটিউটেড অ্যালকিন, সেটা মেজর হয়। এখানেও তাই, এটাও একটা পুওর লিভিং গ্রুপ, এটাও পুওর লিভিং গ্রুপ। সুতরাং প্রোডাক্ট কী হবে, প্রোডাক্ট হবে এখানে ডাবল বন্ড হবে, তাই না? এইখানকার বিটা হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্টেড হবে। যদি এখানকার বিটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্টেড হতো তাহলে কি তৈরি হতো, মানে যদি হতো মানে হয়তো অবশ্যই কম পরিমাণে, তো তখন এইটা তৈরি হতো। বোঝা যাচ্ছে এটা এটা মোর ক্রাউডেড, সুতরাং এটা মাইনর এখানে, আর এটা মেজর, ঠিক আছে? মেজর অ্যান্ড হফম্যান, একটা মাইনর অ্যান্ড সেটজেফ। কেন সেটজেফ মাইনর হলো? পুওর লিভিং গ্রুপ, কার্বন আয়ন লাইক টিএস, তাই জন্য লেস ক্রাউডেড কার্বন আয়ন হচ্ছে বেশি স্টেবল, তাই বেশি স্টেবল কার্বন আয়ন থেকে মেজর প্রোডাক্ট তৈরি হলো। ঠিক আছে? এইটা দেখো এটার মতোই একই রকম। আমরা এখানে দেখছি ব্রোমিন আর হাইড্রোজেন একই দিকে আছে, তাহলে আবার এই হাইড্রোজেনটাকে আমাকে এই দিকে আনতে হবে, তখন ইথাইলটা এখানে যাবে, মিথাইলটা এখানে আসবে। তাহলে যদি সেটাই হয় তাহলে নিচে চলে আসলো ইথাইল, এখানে যা ছিল ছিল, এটা হয়ে গেল হাইড্রোজেন, এটা হয়ে গেল ইথাইল। তাহলে এইবার এই হাইড্রোজেন আর ব্রোমিন এলিমিনেট হবে, হওয়ার পরে মিথাইল আর ইথাইল এখানে থাকলো, আর অপোজিট সাইডে থাকলো এইচ অ্যান্ড ইথাইল। ঠিক আছে? এইচ অ্যান্ড ইথাইল, এই দুটো রিয়াকশান একটু অন্যরকম বলে আমি একটু স্টার দিলাম এখানে। বিষয়টা খুবই সোজা, একটু অন্যরকম মানে কি, এতক্ষণ যেগুলো হচ্ছিল আমরা দেখছিলাম একটা ব্রোমিন এবং বা একটা হ্যালোজেন এবং একটা হাইড্রোজেন এলিমিনেট হচ্ছিল, আমরা বলছিলাম ডিহাইড্রো হ্যালোজেনেশন। যেহেতু একটা হাইড্রোজেন যাচ্ছে একটা হ্যালোজেন যাচ্ছে, ডিহাইড্রো হ্যালোজেনেশন। কিন্তু এইগুলো হচ্ছে এমন রিয়াকশান যেখানে এই দুটো বিপরীত পজিশনে থাকা হ্যালোজেন এলিমিনেট হবে। ঠিক আছে? দেখো এই উপরের যে কোয়েশ্চেনটা, এইখানে এই হাইড্রোজেনটাকে ওইদিকে নিয়ে গেলাম, অ্যান্টি পজিশনে নিয়ে গিয়ে ডিহাইড্রো হ্যালোজেনেশন করালাম। তাহলে এখানেও তো ব্রোমিন আর হাইড্রোজেন একই দিকে আছে, তাহলে ব্রোমিন আর হাইড্রোজেন যেহেতু একই দিকে আছে, তাহলে এই হাইড্রোজেনটাকে এইদিকে নিয়ে অ্যান্টি এলিমিনেশন, ডিহাইড্রো হ্যালোজেনেশন কেন বললাম না? কারণ এখানে রিয়েজেন্টটা আলাদা। যখনই জিঙ্ক মিথানল থাকবে বা NaI অ্যাসিটোন থাকবে, এরা জেনারেলি কী করে, দুটো হ্যালোজেনকে এলিমিনেট করে, ডিহ্যালোজেনেশন বলি আমরা এটাকে। এটাও একটা অ্যান্টি এলিমিনেশন E2 এর মতন, মানে E2 এলিমিনেশনই হবে। ঠিক আছে? E2 এবং অ্যান্টি এলিমিনেশন। কিন্তু এখানে এটা ডিফারেন্সটা কি চিনব কী করে আমরা? রিয়েজেন্ট থেকে। রিয়েজেন্ট যখন এই ধরনের স্ট্রং বেস ETO মাইনাসের মতন বা MeO মানে যে কোনো অ্যালকক্সাইড আয়ন স্ট্রং বেস যখন থাকবে, সেক্ষেত্রে ডিহাইড্রো হ্যালোজেনেশন। আর যদি জিঙ্ক মিথানল বা NaI অ্যাসিটোন থাকে তাহলে আমরা বলি ডিহ্যালোজেনেশন, দুটো হ্যালোজেন বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এখানে জিঙ্ক তার লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ড এখানে আসবে এবং এই বন্ড খুলে যাবে। আমরা নর্মালি যেরকমভাবে লিখি সেরকমভাবে লিখবো। ভার্টিক্যাল লাইনে থাকা দুটো গ্রুপকে একই দিকে রাখলাম, এখানে H অ্যান্ড এখানেও H। ঠিক আছে? NaI অ্যাসিটোন, তাই বুঝতেই পারছো এটা এখানে যদি কোনো স্টিরিও কেমিস্ট্রি নেই, মানে কাইরাল কার্বন নেই কোনো, তাই সিম্পলি আমরা এরকম লিখে দিতে পারি যে এইটা তৈরি হবে, মানে এই ব্রোমিন আর এই ব্রোমিন এলিমিনেট হবে, তাদের মাঝখানে ডাবল বন্ড আসবে। এবার এই NaI অ্যাসিটোনটা আমাদের খুব চেনা একটা রিয়েজেন্ট, আমরা এই চ্যাপ্টারেই পড়েছি। NaI অ্যাসিটোন ফিঙ্কেলস্টাইন রিয়াকশানে কাজে লাগে, যেখানে ধরো ব্রোমো বা ক্লোরো অ্যালকেন থেকে আমরা আয়োডো অ্যালকেন বানাই। এবার সেটা তখনই হবে, সেটা একটা SN2 রিয়াকশান, ওইটা তখনই হবে যখন অ্যালকিল হ্যালাইডে একটা হ্যালোজেন থাকবে, এখানে দুটো হ্যালোজেন আছে। ঠিক আছে? এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে NaI অ্যাসিটোন ফিঙ্কেলস্টাইন রিয়াকশান করবে কখন? যখন অ্যালকিল হ্যালাইডে মানে মোনোহ্যালো অ্যালকেন, যখন একটাই হ্যালোজেন একটাই ক্লোরিন বা ব্রোমিন থাকবে। কিন্তু যদি একাধিক থাকে, দুটো এখানে আছে, তখন আমরা ডিহ্যালোজেনেশন করবো, তখন আমরা ফিঙ্কেলস্টাইন করব না। ঠিক আছে? আচ্ছা, এইটা আমাদের খুব চেনা একটা রিয়াকশান, অ্যামিনের সঙ্গে অ্যালকিল হ্যালাইড এক্সেস পরিমাণে, আমরা কী নামে চিনি এটাকে? হফম্যান অ্যামোনোলিসিস। প্রাইমারি অ্যামিন থেকে মানে ফাইনালি কী তৈরি হয়? এক্সেস পরিমাণে থাকলে মানে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হয়। সেক্ষেত্রে প্রাইমারি থেকে কোয়াটারনারিতে যেতে 3টে স্টেপ যেতে হবে, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি 3টে স্টেপ। সুতরাং 3 মলিকিউল অফ CH3I রিয়াকশান করবে
3 মোল রিয়াকশান করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং কি তৈরি হবে ফাইনালি, নাইট্রোজেনটার সঙ্গে 3টে অ্যালকিল গ্রুপ মানে মিথাইল গ্রুপ যুক্ত হয়ে গেল এবং নাইট্রোজেনটা প্লাস চার্জ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে, এটা এ হয়ে গেল। বি কি তৈরি হবে, ময়েস্ট AgO2 দিয়ে যদি হিট করা হয়, এর আগে বলেছিলাম এই চ্যাপ্টারেই যে E2 এলিমিনেশন হবে এবং E2 তো হবেই এবং হফম্যান এলিমিনেশন হবে, মানে হফম্যান প্রোডাক্ট ইজ মেজর, হফম্যানটা মেজর প্রোডাক্ট হবে। সেক্ষেত্রে দেখো এইটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এই পাশের যে বিটা কার্বনটা আছে এই কার্বনটা লেস ক্রাউডেড, সুতরাং ওই দিক থেকে আমরা মানে বি হিসেবে কি পাবো, এই অ্যালকিনটা পাবো মেজর প্রোডাক্ট হিসেবে, ঠিক আছে। এটা দেখো সেকেন্ডারি অ্যামিন, তাহলে সেকেন্ডারি থেকে আবারও যেতে হবে কত অবধি, টার্সিয়ারিতে, তাহলে দুটো স্টেপ, তাহলে দুবার রিয়াকশান হবে। তাহলে সি যেটা তৈরি হচ্ছে কি তৈরি হবে দেখো, এই নাইট্রোজেনটার সঙ্গে দুটো তাহলে মিথাইল গ্রুপ এসে জুড়ে গেল আর এই নাইট্রোজেনটা হয়ে গেল প্লাস চার্জড। আবার হফম্যান এলিমিনেশন, হফম্যান এলিমিনেশন যদি হয় তাহলে ডি কি তৈরি হবে দেখো, এখন এইটা হচ্ছে আলফা কার্বন, আমি এদিকটাতেও ধরতে পারি আলফা কার্বন, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে এইটা আলফা হলে, আচ্ছা এখানে একটা মিথাইল ছিল, মিথাইলটা আমি মিস করে গেছি, তাহলে এখানে মিথাইল হবে একটা, ঠিক আছে। এবার দেখো এইটা একটা আলফা কার্বন আর তাহলে এইটা হচ্ছে একটা বিটা কার্বন, ঠিক আছে। এইটা যদি আলফা হয় এবং তার রেসপেক্টে যদি এইটা বিটা হয় তাহলে একই হয়ে গেল ব্যাপারটা, ইকুইভ্যালেন্ট। কিন্তু এইটা আলফা ধরে আমি যদি এইটাকে বিটা ধরি তাহলে এটা কিন্তু লেস ক্রাউডেড, ঠিক আছে। এখানে প্রাইমারি কার্বন আয়ন তৈরি হবে, মোর স্টেবল, সেখান থেকে মেজর প্রোডাক্ট। সুতরাং এই দুটোর মধ্যে আর কি ডাবল বন্ডটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে ফাইনালি প্রোডাক্ট কী হয়ে গেল, মানে এই বন্ডটা ব্রেক হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ময়েস্ট AgO2 দিয়ে, ময়েস্ট AgO2 মানে কি, মানে AgO2 প্লাস জল মানে OH মাইনাস ফাইনালি, কিন্তু সেই OH মাইনাসটা উইথ হিট যেহেতু আছে এখানে এলিমিনেশন প্রোডাক্ট হয় আর কি খুব বেশি। আমরা রিয়াকশানটা দেখাতেও পারি এইভাবে যে এখানে একটুখানি মেকানিজমটা দেখাতেই পারি যে এখানে ধরো হাইড্রোজেনটা আছে, তো OH মাইনাস বেসটা এসে এই প্রোটন অ্যাবস্ট্রাক্ট করলো, এইখানে ডাবল বন্ড তৈরি হলো আর এই বন্ডটা খুলে গিয়ে নাইট্রোজেনটার যে পজিটিভ চার্জ সেইটাকে নিউট্রালাইজ করলো। সেক্ষেত্রে এখানে নাইট্রোজেন হয়ে গেল, দুখানা মিথাইল আছে নাইট্রোজেনের সঙ্গে, একটা দুটো হয়ে গেল, আচ্ছা ভালো করেই দিই, দুটো হয়ে গেল আর এইখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। এইটা হলো আমাদের মেজর প্রোডাক্ট, ঠিক আছে। যদি এখানটায় ডাবল বন্ড হতো বা এই দিকটায় হতো সেটা মাইনর, সেটসেপ প্রোডাক্ট, ওটা মাইনর, হফম্যানটা মেজর। এবার আবার এটার মধ্যে কি দিয়েছে, CH3I দিয়েছে। এখন যেটা তৈরি হয়েছে একটা টার্সিয়ারি অ্যামিন, দেখো টার্সিয়ারি অ্যামিন, টার্সিয়ারির সঙ্গে 1 মোল রিয়াকশান করবে, তাহলে আবারও যদি এখানে CH3I রিয়াক্ট করে তাহলে কি তৈরি হবে, এই নাইট্রোজেনের সঙ্গে দুটো বন্ড ছিল, দুটো মিথাইল ছিল, এখন 3টে মিথাইল হয়ে যাবে, এই হয়ে গেল, এটা হচ্ছে ই, এটা ই হয়ে গেল। আবার এখানে ময়েস্ট AgO2, এইবার এইটা আলফা কার্বন আর এই বিটা ছাড়া আর কোনো অপশান এখন নেই, তাহলে এখন এই রিয়াকশানটাই হবে যে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড হয়ে গেল আলফা বিটার মাঝখানে, আর এটা আলাদা হয়ে গেল। মানে আমি আবার যদি মেকানিজম দেখাতে চাই তাহলে এখানে বিটাতে হাইড্রোজেন আছে, তাহলে OH মাইনাস এসে হাইড্রোজেনকে অ্যাবসেপ্ট করলো, এইখানে ডাবল বন্ড হলো আর এই বন্ড খুলে গিয়ে নাইট্রোজেন হয়ে গেল নিউট্রাল। তাহলে এই মেজর প্রোডাক্টের এই অ্যালকিনের পাশাপাশি তৈরি হবে একটা এই যে CH3N টার্সারি একটা অ্যামিন তৈরি হয়ে গেল। এইখানে দেখো এইটা আলফা কার্বন, এইটা বিটা, এটা আলফা এটা বিটা, ঠিক আছে। নাইট্রোজেনের রেসপেক্টে এইটাও একটা আলফা কার্বন এবং এটাও একটা বিটা কার্বন, ঠিক আছে। 3টে জায়গায় এলিমিনেশন হতে পারে। 3টে প্রোডাক্টই লিখে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা মেজর হচ্ছে। যদি এখানে প্রোডাক্ট তৈরি হয় তার মানে এখানে যদি অ্যালকিন তৈরি হয়, ঠিক আছে, তাহলে এই নাইট্রোজেন এর সঙ্গে এই একটা ইথাইল আর একটা মিথাইল, তাহলে এই লিখে দিলাম, একটা মিথাইল লিখে দিচ্ছি, একটা ইটি লিখে দিচ্ছি। বাঁ দিকটা রিয়াকশন, ডান দিকে যদি রিয়াকশন হয়
তাহলে কি তৈরি হবে, এখানে ডাবল বন্ড হবে, এখানে নাইট্রোজেন, একদিকে মিথাইল একদিকে ইথাইল। যদি এইখানে রিয়াকশন হয়, তো এখানে যদি ডাবল বন্ড হয় তাহলে কী হবে, এটা অ্যালকিন, এটা CH2 মানে ইথিলিন হয়ে গেল। আর কী হতে পারে দাদা, ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2। ইথিলিন যখন তৈরি হবে, ঠিক আছে, মেকানিজমটা দেখাচ্ছি আরেকবার, এটা নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। ধরো এখানে OH মাইনাস আছে, তাহলে OH মাইনাস এসে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, এইখানে ডাবল বন্ড হলো, ইথিলিন হয়ে গেল, আর এই বন্ডটা খুলে গেল, খুলে গিয়ে নাইট্রোজেনের পজিটিভ চার্জটাকে নিউট্রাল করে দিল। তাহলে এইবার এখানে তার পাশাপাশি তৈরি হচ্ছে, দেখো নাইট্রোজেন এখানে আছে একটা নিউট্রাল, আর এই একটা মিথাইল এইটা রয়ে গেছেন এর সঙ্গে, এটার থেকে গেল টারশিয়ারি ইমিন হয়ে গেল। তাহলে এবার কথা হচ্ছে যে কোন অ্যালকিনটা মেজর। অবশ্যই ইথিলিন মেজর প্রোডাক্ট, কারণ এটা লিস্ট সাবস্টিটিউটেড, এখানে কোনো সাবস্টিটিউশনই ঘটেনি, ঠিক আছে। এই কার্বনে তো এগুলো তো অনেক, দেখো এখানে আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এখানে এখানে আলফা কার্বনে হাইড্রোজেন আছে। আলফা কার্বন বলতে অ্যালকিনের সাপেক্ষে আলফা কার্বন, সুতরাং হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম আছে, মোর ক্রাউডেড, এটা লিস্ট ক্রাউডেড। সুতরাং এই ইথিলিনটা হচ্ছে মেজর অ্যালকিন, এখানে মেজর, তিনটেই কিন্তু হফম্যান প্রোডাক্ট, কিন্তু এটা মেজর প্রোডাক্ট, ঠিক আছে, কপি করো। তো আজকের ভিডিও শেষ করার আগে দুটো নোট অলরেডি আলোচনা করেছি, তাও একবার বলছি। টারশিয়ারি পেরক্সাইড আয়ন গিভস SN2 রিয়াকশন অনলি উইথ মিথাইল অ্যান্ড ইথাইল অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে। মিথাইল এবং ইথাইল হ্যালাইডের সঙ্গে খালি টারশিয়ারি পেরক্সাইড আয়ন কী করে, SN2 রিয়াকশন দেয়, আদারওয়াইজ বাকি সমস্ত অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কিন্তু এলিমিনেশন রিয়াকশন দেয়, ঠিক আছে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, ইথাইল যখন ক্লোরাইড আছে তখন SN2 হয়েছে এবং ইথার তৈরি হয়েছে, কিন্তু যখন প্রোপাইল আছে, প্রোপাইল বিউটাইল হোয়াটএভার যা আলাদা যা কিছু হয় সব সময় এলিমিনেশন হবে এবং অ্যালকিন তৈরি হবে। আর একই রকমভাবে NaI অ্যাসিটোন, এটা SN2 রিয়াকশন দেয় ফিঙ্কেলস্টাইন উইথ মোনোহ্যালো অ্যালকেন, যখন একটাই হ্যালোজেন থাকবে অ্যালকিল হ্যালাইডে, তখন ব্রোমাইড বা ক্লোরাইড সেটাকে রিপ্লেস করবে কে, আয়োডাইড, এটাই হচ্ছে ফিঙ্কেলস্টাইন। কিন্তু কী লেখা আছে, বাট ইট গিভস E2 ডিহ্যালোজেনেশন রিয়াকশন, E2 রিয়াকশন উইথ ডাইহ্যালো অ্যালকেন। যদি দুখানা হ্যালোজেন থাকে তাহলে E2 রিয়াকশন হবে এবং অ্যালকিন তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আমাদের প্রবলেম সলভিং সংক্রান্ত আলোচনা এলিমিনেশন রিয়াকশনের উপরে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে ঠিক এরপর থেকে আমরা কন্টিনিউ করবো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।